আমরা এই ক্লাসে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকস। এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারের সংক্ষিপ্ত রূপ। স্ট্রাকচ about structs. Just like classes, structs can have private field, public properties, constructors. স্ট্রাকচারটা একদম ক্লাসের মতোই, অনেকটাই ক্লাসের মতো, মিলে যায় সবই। তো ক্লাসে যেমন প্রাইভেট ফিল্ড, পাবলিক প্রপার্টিজ, কনস্ট্রাক্টর, মেথড এগুলি থাকতে পারে, ঠিক একইভাবে স্ট্রাকের মতো এই বিষয়গুলি থাকতে পারে। আচ্ছা, object link initializer syntax introduced in C# 3.0 can be used to initialize either a struct or a class. আমরা ক্লাসের মধ্যে যেমন এই যে অবজেক্ট ইনিশিয়ালাইজার সিনট্যাক্স ব্যবহার করি। স্টুডেন্ট একটা ক্লাস, এটার অবজেক্ট ক্রিয়েট করলাম, নিউ দেওয়া আবার স্টুডেন্ট। একইভাবে স্ট্রাকচারের মধ্যেও এই কাজটা করা যায়। এইখানে দেখেন ক্লাসের সাথে স্ট্রাকচারের একটা তুলনা করা হয়েছে। বাম পাশেরটা হচ্ছে ক্লাস আর ডান পাশেরটা হচ্ছে স্ট্রাকচার। এই দুইটার মধ্যে সবকিছু একই আছে। দেখেন এখানে একটা প্রাইভেট ফিল্ড আছে, ইন্টিজার টাইপের, স্ট্রিং টাইপের একটা প্রাইভেট ফিল্ড আছে, নেম, আইডি। তারপরে কি একটা প্রপার্টিজ আছে, আইডি, প্রপার্টিজ, নেম। তারপরে এটা হচ্ছে কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে একটা মেথড। একইভাবে এখানেও এই সেম বিষয়গুলি আছে, বাট এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা ক্লাস, এটা স্ট্রাকচার। ক্লাসের কিওয়ার্ড হচ্ছে ক্লাস, আর স্ট্রাকচার করতে গেলে আমাদের কিওয়ার্ড হচ্ছে স্ট্রাক্ট। এটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, আমরা এই বিষয়গুলো একটু প্রথম থেকে দেখে আসি। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এগুলি। দুটো প্রাইভেট ফিল্ড নেই, আর তার মধ্যে কি ছিল? আচ্ছা, দুইটা প্রপার্টিজ আছে। আমরা ওই ইয়াটা ব্যবহার করি, prop integer type id, দেন আবার string type name। এর মধ্যে কোনো কন্ডিশন দিলাম না। তারপরে কি আছে? আচ্ছা, তারপরে কনস্ট্রাক্টর আছে স্টুডেন্টের। এটা দিয়ে হচ্ছে দুটো প্যারামিটার আছে সাথে। প্যারামিটারগুলি ইনিশিয়ালাইজ করা হয়েছে। আচ্ছা, তারপরে একটা প্রিন্ট ডিটেইলস মেথড আছে, আইডি প্রিন্ট করে।
স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট দিয়ে আমরা নাম পাঠাই, আইডি পাঠাই, নাম পাঠাই সালাম। এইটুকু তো আমরা আগেও দেখছি, এটা সম্বন্ধে আমাদের ধারণা আছে। একটা ক্লাস ক্রিয়েট করলাম স্টুডেন্ট, সেইখানে আমার দুইটা ফিল্ড, দুইটা প্রপার্টিজ আছে, একটা কনস্ট্রাক্টর একটা মেথড ক্রিয়েট করলাম, আমি জাস্ট রান করলাম। আর নিচে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, এখানে প্যারামিটার দিয়ে ভ্যালু পাস করলাম আর প্রিন ডিটেইলস মেথডটা কল করলাম। তারপরে প্রিন ডিটেইলস এর মাধ্যমে আইডি নেম লিখে সেটা একটা ক্লাস। তো ক্লাস সম্বন্ধে আমাদের ধারণা আছে, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই, কিন্তু আজকে আমাদের ফোকাস হচ্ছে স্ট্রাকচার। তো স্ট্রাকচারের বিষয়টা কি, এইখানে দেখেন পাবলিকের পরে স্ট্রাক্ট একটা কিওয়ার্ড, দেন স্টুডেন্ট। এখন আমি কি করব, ক্লাসের জায়গায় জাস্ট স্ট্রাক্ট লিখে দিলাম। এটা স্ট্রাকচার হয়ে গেল। আমরা এই যে স্ট্রাক্ট কিওয়ার্ডটা দিছি ক্লাসের সাথে, শুধু এইটুকুই ডিফারেন্স। আর তেমন কোনো তাহলে এটা কখন ইউজ হবে, মানে তাহলে তো ক্লাস আর স্ট্রাকচার একই, মানে এটা নিশ্চয়ই ডিফারেন্স আছে। হ্যাঁ, সেটা সামনে যাচ্ছি, সামনে অনেক আলোচনা আছে, সেখানে যাচ্ছি আমরা। আচ্ছা, সে বলতেছে ফুললি অ্যাসাইন করার জন্য, এটা পরে দেখতেছি। তো জাস্ট আমরা একটা ক্লাসে যেভাবে ক্রিয়েট করে স্ট্রাকচারটা ঠিক সেভাবে ক্রিয়েট করে, জাস্ট কিওয়ার্ডের ডিফারেন্সটা। এখানে ক্লাসের বদলে আমরা স্ট্রাক্ট ব্যবহার করি, দেন এটা হয়ে গেল একটা স্ট্রাকচার। এখন আমরা নেক্সটে যাই। Object initializer syntax introduced in C# 3.0 can be used to initialize either a struct or a class. আমরা ক্লাসের ক্ষেত্রে যেমন অবজেক্ট ইনিশিয়ালাইজার সিনট্যাক্স ব্যবহার করতে পারি, ঠিক তেমনি স্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। এটা দেখেন, এই যে আমরা এই যে অবজেক্ট ইনিশিয়ালাইজার সিনট্যাক্স আমরা ব্যবহার করছি, আমরা ক্লাসের ক্ষেত্রেও করছিলাম, এখন এটা স্ট্রাক্ট আছে, এখন স্ট্রাকচারের ক্ষেত্রে এটা কি, এই বিষয়টাই এখানে বলছি। আর ক্লাস আর স্ট্রাকচার পাশাপাশি রাখা হইলো, বাম পাশেরটা ক্লাস, ডান পাশেরটা স্ট্রাকচার, এভরিথিং সেম। শুধুমাত্র এখানে ক্লাসের জায়গায় ক্লাস কিওয়ার্ড আছে আর এখানে স্ট্রাক্ট কিওয়ার্ড আছে। আমরা যেহেতু ক্লাস ক্রিয়েট করি ক্লাস কিওয়ার্ড দিয়ে এবং স্ট্রাক্ট ক্রিয়েট করি হচ্ছে স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে। এটা হচ্ছে একটা চিত্র দুটোর মধ্যে, আদারওয়াইজ আর কোনো ডিফারেন্স নেই। তো ক্লাস ভার্সেস স্ট্রাকচার, এখানে ক্লাস আর স্ট্রাকচারের মধ্যে তাহলে আসলে ডিফারেন্সটা কোথায়? তো এই বিষয়টা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, a struct is a value type whereas a class is a reference type. এটাই হচ্ছে এখানে মেইন ডিফারেন্স। স্ট্রাকচারটা হচ্ছে ভ্যালু টাইপ আর ক্লাসটা হচ্ছে রেফারেন্স টাইপ। দেখেন ডাটা টাইপ গুলিরে আমরা C# দুই ভাগে ভাগ করা হয়েছে, কিছু ডাটা টাইপ হচ্ছে ভ্যালু টাইপ আর কিছু ডাটা টাইপ হচ্ছে রেফারেন্স টাইপ। তার মধ্যে এই স্ট্রাকচারটা হচ্ছে ভ্যালু টাইপ আর ক্লাস রেফারেন্স টাইপ। আর ভ্যালু টাইপের বিষয় হচ্ছে এখানে দেখেন নিচে পিকচারের মধ্যে the system stores 100 in the memory space allocated for a variable I. The following image illustrates how 100 is stored at same hypothetical location in the memory. এখানে দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজের মধ্যে ডিফারেন্সটা দেখেন। আমরা যখন মেমোরিতে একটা ভ্যালু রাখি তখন কি হয়, এটা হচ্ছে একটা মেমোরি লোকেশন,
আর এটা হচ্ছে মেমোরিটা। তো আমরা যখন আই ভেরিয়েবলের মধ্যে যখন আমরা একটা ভ্যালু অ্যাসাইন করি তখন অ্যাকচুয়ালি কি হয়, এই মেমোরি লোকেশনের এইখানে যে সেল আছে এখানে হচ্ছে এই ভ্যালুটা থাকে। আর এটা হচ্ছে আপনার ভ্যালু টাইপের ক্ষেত্রে হচ্ছে সিনারিওটা এরকম, ইন্টিজার কিন্তু একটা স্ট্রাক্ট। আমরা যদি ইন্টিজারের উপরে ধরি, দেখেন এটা একটা স্ট্রাক্ট। আর যদি আমরা ভিতরে নেভিগেট করি, ইন্টিজার 32, ইন্টিজার 32 এর একটা সরি ইন্টিজারটা হচ্ছে একটা অ্যালাইস, আর এটা কি, এটা হচ্ছে একটা স্ট্রাক্ট। তো এই জিনিসটাই আমরা এখানে দেখতেছিলাম। আমরা যখন যেহেতু এটা ইন্টিজার, দ্যাট মিন্স এটা একটা স্ট্রাক্ট, তো এটা হচ্ছে একটা ভ্যালু টাইপ। এখন ভ্যালু টাইপের মধ্যে আমরা যখন ভ্যালু অ্যাসাইন করি তখন মেমোরিতে এটা এইভাবে অ্যাসাইন হয়। সামনে এটা আরো ডিটেইলস আলোচনা আছে। আর এটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে একটা রেফারেন্স টাইপ। ডাটা টাইপের মধ্যে ইন্টিজারটা যেমন ভ্যালু টাইপ, স্ট্রিংটা হচ্ছে রেফারেন্স টাইপ। তো স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে এই যে হ্যালো ওয়ার্ল্ড নাম একটা ভ্যালু আমরা এই স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এইখানে অটোমেটিক কি করছে দেখেন, রেফারেন্স টাইপে আমরা যখন ভ্যালু রাখি তখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যাক, এটা হচ্ছে হিপ। সামনে স্ট্যাক হিপ নিয়ে আলোচনা করতেছি। এখানে হচ্ছে তার রেফারেন্সটা থাকে, আর হিপে অ্যাকচুয়ালি থাকে ভ্যালুটা। এই জিনিসটা আমরা সামনে আরো ডিটেইলস আলোচনা আসছে। All the difference that are applicable to value type and reference type are also applicable to classes and structure. মানে ভ্যালু টাইপ আর রেফারেন্স টাইপের মধ্যে যে ডিফারেন্সগুলি থাকে তার সবই হচ্ছে ক্লাস আর স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা অ্যাপ্লিকেবল করে, সবগুলি ডিফারেন্স। তো এইখানে দেখেন স্ট্যাক আর হিপের একটা সিনারিও দেওয়া আছে। স্ট্রাকচার আর স্টোরড অন স্ট্যাক, whereas classes are stored on the heap. হ্যাঁ, ওকে প্রসিড। আচ্ছা, স্ট্রাকচার আর stored on the stack, whereas classes are stored on the heap. এখানে দেখেন স্ট্যাক এন্ড হিপের একটা সিনারিও দেওয়া আছে। আমরা যখন ভ্যালু টাইপ কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা যখন ভ্যালু অ্যাসাইন করি তখন সেটা অ্যাকচুয়ালি এই যে স্ট্যাক মেমোরিতে আইসা অ্যালোকেটেড হয়। আর যখন রেফারেন্স টাইপ কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু রাখি তখন স্ট্যাকের মধ্যে থাকে রেফারেন্সটা, আর ভ্যালুটা মূলত থাকে গিয়ে এই যে হিপ। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আর নিচে দেখেন স্ট্যাকের মধ্যে ভ্যালু টাইপ, যখন আমরা ভ্যালু টাইপ কোনো ভ্যালু রাখি তখন ভ্যালুটা সরাসরি এখানে আসে। আর যদি রেফারেন্স টাইপের মধ্যে আমরা ভ্যালু রাখি তো এখানে দেখেন পয়েন্টার্স টু দ্য রেফারেন্স টাইপ। পয়েন্টার্স মানে এটা একটা রেফারেন্স আর কি, যেটা হচ্ছে ওই ভ্যালুর রেফারেন্সটা হচ্ছে এখানে হোল্ড করে। অ্যাকচুয়াল ভ্যালুটা থাকে হিপে। সো আমরা রেফারেন্স টাইপে যদি ভ্যালু রাখি তাহলে থাকবে হিপে, আর আমি যদি ভ্যালু টাইপের মধ্যে ভ্যালু রাখি তাহলে থাকবে স্ট্যাকে। তো হিপে যখন ভ্যালু থাকে সেইটাকে আবার লোকেট করার জন্য একটা রেফারেন্স দরকার হয়, সেই রেফারেন্সটা থাকে আবার স্ট্যাকে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ভ্যালু টাইপ রেফারেন্স টাইপ প্লাস আপনার স্ট্রাকচার এবং ক্লাসের মধ্যে যেই ডিফারেন্সগুলি মোটামুটি সেম। Value types hold their value in memory where they are declared, but reference type hold their reference to a object in the memory. তো এখানে দেখেন ভ্যালু টাইপের ভ্যালুটা আমরা যেখানে ডিক্লেয়ার করি সেখানেই থাকে, সেখানেই স্টোর হয়। এই কথাটাই বলছে, ভ্যালু টাইপ হোল্ড দেয়ার ভ্যালু ইন মেমোরি হোয়ার দে আর ডিক্লেয়ার্ড, যেখানে ডিক্লেয়ার করি। বাট রেফারেন্স টাইপ হোল্ড এ রেফারেন্স টু এ অবজেক্ট ইন দ্য মেমোরি। রেফারেন্স টাইপের ক্ষেত্রে কি হচ্ছে, রেফারেন্স টাইপের ক্ষেত্রে হচ্ছে সে জাস্ট রেফারেন্সটা রাখতেছে বাট ভ্যালুটা রাখতেছে হিপ, এই যে হিপের মধ্যে। তো এটা স্ট্যাক এন্ড হিপের আরেকটা সিনারিও। দেখেন এইখানে আই একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ভ্যালু টাইপ, যে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ভ্যালু টাইপ, আই এর মধ্যে 10 রাখা হয়েছে,
জে এর মধ্যে 20 রাখা হয়েছে। তো যেহেতু এটা ভ্যালু টাইপ, সো এটা সরাসরি স্ট্যাকে মেমোরিতে এটা থাকবে। আর সি1 হচ্ছে একটা অবজেক্ট, সেটা হচ্ছে আপনার এই যে কাস্টমার অবজেক্ট, মানে কাস্টমার নামের একটা ক্লাস, সেই ক্লাসের অবজেক্ট হচ্ছে সি1। তো দেখেন এখানে স্ট্যাকে আছে সি1 অবজেক্টের রেফারেন্সটা। তো এই কাস্টমারের মধ্যে আইডি এবং নেম দুইটা ফিল্ড আছে, যেখানে হচ্ছে আপনার অ্যাসাইন করা হয়েছে 100 আর হচ্ছে একটা নাম। তো এই ভ্যালুটা হচ্ছে আমার হিপে থাকতেছে। তো রেফারেন্স টাইপে আমরা যখনই কোনো ভ্যালু অ্যাসাইন করব, সেটা আমার সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি মেমোরাইজ হচ্ছে হিপে। আর ভ্যালু টাইপে আমরা যখন কোনো ভ্যালু অ্যাসাইন করব, সেটা অ্যাকচুয়ালি মেমোরাইজ হচ্ছে স্ট্যাকে। তো এটা একটা ফ্যাক্ট। তো আমরা যখন স্ট্যাকে ভ্যালু রাখবো স্ট্রাকচারে, তখন সেটা স্ট্যাকে থাকবে। আর যখন আমরা ক্লাসের মধ্যে ভ্যালু রাখবো, সেটা থাকবে হিপে। এটাই একটা ইম্পর্টেন্ট বিষয়। Value types are destroyed immediately after the scope is lost. Whereas for reference type, only the reference variable is destroyed after the scope is lost. The object is later destroyed by garbage collector. এটা দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস। নিচে একটা সিনারিও আছে এখানে। ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যার যেখানে 10 অ্যাসাইন করা হয়েছে, তারপরে ইফ দিয়ে এখানে ভ্যালুটা যদি 10 হয়, একটা স্কোপ তৈরি করা হয়েছে। তারপরে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল জে ডিক্লেয়ার করা হয়েছে, এখানে 101 অ্যাসাইন করা হয়েছে। আর নিচে দেখেন স্টুডেন্ট টাইপ, এটা একটা ক্লাস, এর মাধ্যমে হচ্ছে যে ভেরিয়েবলের ভ্যালুটা পাস করা হয়েছে আর একটা নাম পাস করা হয়েছে, ডিটেইলস প্রিন্ট করা হয়েছে। তো এখানে আমাদের যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে ভ্যালু টাইপ আর ডিস্ট্রয়েড ইমিডিয়েটলি আফটার দ্য স্কোপ ইজ লস্ট। এখানে যখন আমার এই লাইনগুলি যখন একটার পর একটা এক্সিকিউট হবে, তখন আমরা একটা সিনারিটা বুঝতে পারবো। এই স্কোপটা যখন লস্ট হবে, সাথে সাথেই আমার যে ভ্যালু টাইপ, যেমন জে, এই জে এর যে ভ্যালুটা আছে, এটা সাথে সাথে ডিস্ট্রয়েড হয়ে যাবে স্কোপ লস্ট হওয়ার সাথে সাথে। আর এই আই এর যে ভ্যালুটা, এটা যেহেতু এই স্কোপের বাইরে, দ্যাট মিনস তার স্কোপ হচ্ছে এটা, এই শুরু থেকে শেষ। এখান থেকে যখন বের হবো, তখন আই এর ভ্যালুটাও লস্ট হয়ে যাবে। বাট ক্লাসের ক্ষেত্রে কি হবে, তার রেফারেন্সটা লস হবে, কিন্তু ভ্যালুটা আবার থেকে যাবে, যেটা ভ্যালুটা হচ্ছে আপনার হিপে থাকে। আর ওই ভ্যালুটা পরবর্তীতে যেহেতু রেফারেন্স নাই, তার মানে ওই ভ্যালুটা হয়ে যায় অরফেন। ওই অরফেন ভ্যালুগুলি হচ্ছে হিপে থাকে, এবং হিপের ওই ভ্যালুগুলোর পরবর্তীতে ডিস্ট্রয় হয়। কিভাবে ডিস্ট্রয় হয়, সেটা ডিস্ট্রয় করার জন্য হচ্ছে গার্বেজ কালেক্টরের দরকার। তো এই কথাটাই এখানে বুঝাইছে, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা তাইলে এটারে ক্লাস করে দেই, একটা ক্লাস। এখানে আয়ের মধ্যে কিছু ভ্যালু রাখলাম। আই যদি 10 হয়, তাহলে আমরা নিচেরটা এক্সিকিউট করব। যে যে এর মধ্যে রাখলাম 101, এখানে যে পাঠাইলাম। এখানে প্রোগ্রাম বা বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে ডিস্ট্রয় কিভাবে হয়। আমি এটা রান করি। আইডি 101, নেম সালাম। এটা একটা প্রোগ্রাম, সিম্পল প্রোগ্রাম, যা আছে তাই রান হলো। কিন্তু আমাদের এখন চেক করতে হবে যে ভ্যালুটা কিভাবে ডিস্ট্রয় হয়। এটার জন্য আমাদের ডিবাগ করতে হবে। তো আমরা ডিবাগার স্টার্ট করি।
একটু নিচে এই যে লোকালের মধ্যে খেয়াল করে এখানে i এর ভ্যালু আছে 0, মানে এখনো পর্যন্ত অ্যাসাইন হয় নাই। আমি একটা স্টেপ যাই, এখন i এর ভ্যালু হলো 10, এই যে 10, আর এখানে i এর ভ্যালু কম্পেয়ার করা হবে, যদি 10 হয় তাহলে ভিতরে ঢুকবে। এখানে আরেকটা স্কোপ ক্রিয়েট হইলো, দেখেন এখানে স্কোপের মধ্যে যে একটা ভেরিয়েবল আছে এবং এস এস এটা এই যে আপনার স্টুডেন্ট ক্লাসের এটা একটা অবজেক্ট, এর যে এর ভ্যালু এখনো 0ই আছে। আমি যখন এটা আরেকটা স্টেপ দিলাম, দেখেন যে এর ভ্যালু 101, i এর ভ্যালু এখনো 10 আছে এবং যে এর ভ্যালু 101, আর আমার যে অবজেক্ট এস তার কোনো ভ্যালু এখানে শো করতেছে না। আচ্ছা, আমি যেহেতু স্টেপ ইনটু দিচ্ছি সেহেতু এটা এখানে চলে গেছে, আমরা এখান থেকে বের হই, আবার এখানে আসছে দেখেন। তো আমার এই অবজেক্টটা এখানে ক্রিয়েট হইলো এবং অবজেক্টটা হলো স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট। আর এখানে আমরা প্রিন্ট ডিটেলস কল করব। আসলে আমরা এখন এই যে স্কোপের লাস্ট প্রান্তে চলে আসছি। আমার এই যে ভেরিয়েবলটা আছে এটার লংজিভিটি হচ্ছে আমার এই স্কোপ পর্যন্ত। আমি যখনই এই স্কোপ থেকে বের হয়ে যাব তারপরে আর যে এর মধ্যে কোনো ভ্যালু থাকবে না। এখনো পর্যন্ত 101 আছে। আমি দেখেন এখন বের হয়ে যাব, আরেকটা স্টেপ আগাই, আরেকটা স্টেপ আগাইলাম। আরেকটা স্টেপ আগানোর পর দেখেন এখানে শুধু i এর ভ্যালু দেখাচ্ছে 10, আর বাকিগুলি সব চলে গেছে। বাকিগুলি চলে গেছে কেন? কারণ হচ্ছে এই যেহেতু এই স্কোপের মধ্যে যে ভ্যালু চলে গেছে, যেহেতু আমরা স্কোপ থেকে বের হয়ে গেছি, আর স্টুডেন্ট অবজেক্টের যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাও এই স্কোপের মধ্যে। তো যেহেতু আমরা অবজেক্টের স্কোপ থেকে বের হয়ে গেছি, ওই স্টুডেন্ট অবজেক্টটাও রিমুভ হয়ে গেছে। কিন্তু দেখার বিষয় হচ্ছে অবজেক্ট রিমুভ হয়ে গেল, ওই স্টুডেন্টের ভ্যালু কিন্তু রয়ে গেছে। ভ্যালুটা কই রয়ে গেছে? ওটা হিপে রয়ে গেছে। অবজেক্ট রিমুভ হয়ে গেছে, ভ্যালু হিপে রয়ে গেছে। তো কি হলো? ভ্যালুটা অরফ্যান হয়ে গেল। তাহলে ওই ভ্যালুটা রিমুভ হবে কখন? ভ্যালুটা পরে রিমুভ হবে এবং সেটা সি শার্প গার্বেজ কালেক্টরের মাধ্যমে ওই ভ্যালুটা রিমুভ করবে। এটা একটা কনসেপচুয়াল ব্যাপার। আর এই আইটা রিমুভ হবে কখন? আই এর ভ্যালুটা রিমুভ হবে কখন? যখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ আইটা এই স্কোপের মধ্যে অ্যাসাইন করা হয়েছে এবং এই স্কোপ থেকে যখন বের হবো তখন এটা রিমুভ হবে। দেখেন আমি আরেকটা স্টেপ যাই, আমি এখান থেকে বের হয়ে গেলাম, এখন আর নাই কোনো লোক। দ্যাট মিনস আমি যদি এখন আয়ের উপরে ধরি কোনো গেল না। এই কথাগুলি এখানে বলা হয়েছে, ভ্যালু টাইপস আর ডিস্ট্রয়েড ইমিডিয়েটলি আফটার দ্য স্কোপ ইজ লস্ট। মানে আমি স্কোপ থেকে যখনই বের হয়ে যাব ভ্যালু টাইপ ইমিডিয়েটলি লস্ট হয়ে যাবে। whereas for reference type only the reference variable destroyed. reference variable কি? এই যে s হচ্ছে একটা reference variable যেটা স্কোপ থেকে বের হওয়ার সাথে সাথে ডিস্ট্রয়েড হয়েছে। but after the scope is lost the object is later destroyed by garbage collector. Whereas for reference type only the reference variable is destroyed after the scope is lost, the object is later destroyed by the garbage collector. আসলে হচ্ছে এই যে রেফারেন্স টাইপের ক্ষেত্রে যেটা হয়, ভ্যালুর রেফারেন্সটা থাকে হচ্ছে এখানে স্ট্যাকের মধ্যে, আর তার ভ্যালুটা থাকে হচ্ছে হিপের মধ্যে, যাতে করে আমরা যে সিনারিওটা দেখলাম রেফারেন্সটা ঠিকই এখান থেকে আমি যখন বের হয়েছি লস্ট হয়ে গেছে, কিন্তু ভ্যালুটা রয়ে গেছে হচ্ছে উইদাউট রেফারেন্স, ভ্যালুটা রয়ে গেছে হচ্ছে হিপের মধ্যে, যেটা আমরা দেখতে পারতেছি না, বাট এটা আমাদের ইমেজিন করে বুঝতে হবে। হিপের মধ্যে রয়ে গেছে এবং পরবর্তীতে গার্বেজ কালেক্টর হচ্ছে গার্বেজ কালেক্টর খুঁজে খুঁজে দেখে এরকম অরফেন ভ্যালু কোথায় আছে, আবার আর ডায়েরি গার্বেজ ভাবনা কালেক্টরটা কল হয় হচ্ছে সি শার্প নিজে এটাকে ডায়েরি কল করে। ভাবনা তো তো
তো সি শার্প নিজে যেহেতু কল করে, তো গার্বেজ কালেক্টর সে চেক করে দেখে কোথায় অরফিন ভ্যালু আছে। তো এই টাইপের ভ্যালু যা আছে, যেমন স্টুডেন্টের মধ্যে যে লস্ট হওয়ার পরে হিপে যে ভ্যালুটা আছে সেটা পরে গার্বেজ কালেক্টরের মাধ্যমে সেটা হচ্ছে ডিসপ্লে হবে। তো এখানে আমরা কয়েকটা জিনিস শিখলাম। প্রথমত হচ্ছে আমার এই যে স্কোপের বাইরে চলে গেলে ভ্যালু টাইপের ভ্যালু যে ডিস্ট্রয় হয় এটা। তারপরে হচ্ছে আমার রেফারেন্স ভেরিয়েবল যে ক্রিয়েট হয় সেটাও আমার স্কোপের বাইরে গেলে ডিস্ট্রয় হয়। আচ্ছা, তাহলে এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি। সরি, ফোন আসছিল একটা। আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, when you copy a struct into another struct, a new copy of that struct gets created, and modifications on struct will not affect the value contained by other struct. এখানে একটা বিষয় দেখেন, ইন্টিজার এটা কিন্তু একটা স্ট্রাক্ট, আর আই হচ্ছে তার হচ্ছে একটা স্ট্রাক্ট টাইপের একটা ভেরিয়েবল বা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। When you copy a struct into another struct, a new copy of the struct get created, and modifications on struct will not affect the value contained by other struct. Actually এই কথাটার মিনিংটা কি? এই কথাটার মিনিংটা হচ্ছে, দেখেন আমি এখানে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, আই ইন্টিজার টাইপের আই একটা ভেরিয়েবল, জে একটা ভেরিয়েবল, দুইটার মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করছি। তো এই দুইটা এগুলি ইন্টিজার যেহেতু স্ট্রাক্ট, সো এগুলি আই একটা স্ট্রাক্ট, জে একটা স্ট্রাক্ট। এখন এই জে ভেরিয়েবলের মধ্যে আবার আমি আই জে ভেরিয়েবলের মধ্যে এই আই ভেরিয়েবলটা আমি অ্যাসাইন করছি। দ্যাট মিন্স কপি করা আর কি। আই ভেরিয়েবলটা অ্যাসাইন করছি। পরবর্তীতে জে জে সমান জে প্লাস 1 আমি অ্যাসাইন করলাম, এবং ফাইনালি এখানে রেজাল্টটা প্রিন্ট করা হয়েছে। রেজাল্টটা যেটা হয়েছে, আই এর ভ্যালু হয়েছে 10 এবং জে এর ভ্যালু হয়েছে 11। তো ফাইনালি বিষয়টা যা দাঁড়াইছে যে এখানে আসলে যে কথাটা বলতে চাইছে যে when you copy a struct into another struct, a new copy of that struct gets created. মানে যেহেতু আই একটা স্ট্রাক্ট, জে একটা স্ট্রাক্ট, এবং জে এর মধ্যে আমি আই কপি করছি, তাতে করে কি হয়েছে, জেটা লস্ট হয়ে গেছে এবং আই এর মধ্যে যা ছিল জে এর মধ্যে অ্যাসাইন হয়ে গেছে, মানে যে আইটাই জে এর মধ্যে কপি হয়ে গেছে। এবং ফাইনালি যা হয়েছে, যেহেতু আই এর ভ্যালু 10, তো জে এর ভ্যালু হয়ে গেছে 10। এরপরে কি হয়েছে, জে এর মধ্যে আবার জে প্লাস 1 অ্যাসাইন করা হয়েছে। দ্যাট মিন্স 10 প্লাস 1, জে এর মধ্যে হয়েছে কি 10 প্লাস 1 11। তো জে এর ভ্যালু এখানে আপনার শো হয়েছে 11, আউটপুট আসছে 11। আর 10 আই এর ভ্যালু কিন্তু যা ছিল আগে তাই হয়েছে। আই এর ভ্যালুর মধ্যে কোনো কিন্তু আই এর ভ্যালুটা কিন্তু এফেক্টেড হয় নাই বা কোনো এফেক্ট করে নাই, যেহেতু জে এর মধ্যে অ্যাসাইন হয়েছে, বাট এতে করে আই এর ভ্যালুতে কোনো এফেক্ট হয় না। এটা একটা সিনারিও। এটা হচ্ছে আপনার ভ্যালু টাইপের ক্ষেত্রে এই সিনারিওটা হয়, রেফারেন্স টাইপের মধ্যে ক্ষেত্রে আবার ডিফারেন্স, এটা আমি সামনে দেখতেছি। তো এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ইন্টিজার আই একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে 10 অ্যাসাইন করলাম। ইন্টিজার জে একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে সরাসরি আই অ্যাসাইন করলাম। দ্যাট মিন্স আই কপি করলাম জে এর মধ্যে। আচ্ছা, এরপরে যেটা করলাম, জে এর মধ্যে জে প্লাস 1, জে প্লাস 1 অ্যাসাইন করলাম। এখন আমি প্রিন্ট করে দেখবো জে এর ভ্যালু কত আছে এবং আই এর ভ্যালু কত আছে। আচ্ছা, আই সমান সমান আই এর ভ্যালু আই জে। তো আমি এখন যদি প্রিন্ট করি, আই এর ভ্যালু কত আসবে, জে এর ভ্যালু কত আসবে।
আই এর ভ্যালু 10 10ই রয়ে গেছে, আর জে এর ভ্যালু 11 হয়েছে, কারণ এই আই এর ভ্যালুটা আমরা জে তে অ্যাসাইন করছি এবং এরপরে জে এর ভ্যালু যেহেতু 10 প্লাস 1 11 এই ভ্যালু হচ্ছে। তো পরবর্তী স্টেপটা আমরা দেখলে এটা আরো ক্লিয়ার হবে। না এখানে যদি নিচের লাইনটা যদি i ইকুয়াল টু i প্লাস 1 দিতাম, হ্যালো, এখানে এখানে 3 নাম্বার লাইনটা, থার্ড লাইনটা, যদি i ইকুয়াল টু i প্লাস 1, ওটা না তারপরেরটা, হ্যাঁ এখানে এই লাইনটা, হ্যাঁ এই এটা লাইনটা বাদ দিয়ে i ইকুয়াল টু i প্লাস 1, জে এর পরিবর্তে এখানে আই দিতে চাচ্ছেন। হ্যাঁ i ইকুয়াল টু i প্লাস 1, তাহলে কি হতো? তাহলে হতো যে হয়ে যে 1 পাইতো, যে শুধু জে এর মধ্যে কত i না, তাহলে জে পাইতো 10 আর i পাইতো হচ্ছে 11, উল্টাই যাইতো, তাই না? এখানে আমাদের মূল শিখার বিষয়টা তা না, আমাদের মূল শিখার বিষয়টা ভিন্ন। হ্যাঁ i11 j10। এখানে আপনার মূল শিখার বিষয় হচ্ছে যে আমরা যখন একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন করি তখন কি হয়, আমি এই ভেরিয়েবলটা এই ভেরিয়েবলে অ্যাসাইন করছি, তাহলে আমার এই ভেরিয়েবলের ভ্যালুর উপর কি কোনো এফেক্ট আসবে? আয়ের ভ্যালুতে কোনো পরিবর্তন আসবে? আমি কিন্তু আই যেতে অ্যাসাইন করছি, না তা তো আসবে না, তা আসবে না। সেটা তো আসবে না। এটা আসবে না, কেন আসবে না? এটা হচ্ছে ভ্যালু টাইপের ক্ষেত্রে আসবে না, কিন্তু রেফারেন্স টাইপের ক্ষেত্রে আবার সিনারিওটা ভিন্ন। হ্যাঁ, সেটা বোঝানোর জন্য আচ্ছা আগে আপনাকে এটা দেখাইলাম। সো ভ্যালু টাইপের আচ্ছা সিনারিওটা তো আপনি বুঝতে পারছেন। হুম এখন আমরা রেফারেন্স টাইপেরটা যাই। দেখেন, when you copy a class into another class, we only get a copy of the reference variable. Both the reference variable point to the same object. দেখেন এখানে স্টুডেন্ট s1, স্টুডেন্ট ক্লাসের s1 একটা ভেরিয়েবল নিলাম বা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, আবার s2 একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। এই s2 এর মধ্যে আবার s1 অ্যাসাইন করলাম, ওই আগেরটার মতোই s1 অ্যাসাইন করলাম। আর s1 এর মধ্যে কি আছে? নেম, s1 ডট নেম আছে সালাম, আর s2 ডট নেম আছে বরকত। তো ফাইনালি আমরা প্রিন্ট করলাম s1 ডট নেম s2 ডট নেম। এই যে প্রিন্ট করলাম, এখানে আসলে ভ্যালু কি আসবে কোনো আইডিয়া আছে? বলতে পারবেন s1 এর নেম কি আসবে আর s2 এর নেম কি আসবে? বলতে পারবেন? মহসদান শুনতেছেন? s1 এ হ্যাঁ সালাম আর বরকত দুটোই আসবে একটা। হ্যালো, s1 এ সালাম আসবে, আচ্ছা কথা বলছেন, আমি কই কত আসবে? s2 তে আসবে স্টুডেন্ট s1 s2। আচ্ছা, এখন কি কথা বোঝা যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আপনি বলতে চাচ্ছেন s1 ডট নেম এখানে কি আসবে? সালাম। হ্যাঁ আর s2 ডট নেম এখানে আসবে হচ্ছে বরকত, তাই তো? না, এখানে আসবে হলো সালাম এবং বরকত দুইটা আসবে। এখানে দুইটা আসবে, সালাম এবং বরকত দুইটা হ্যাঁ নামে হ্যাঁ আসবে। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা কি আসে। আমরা স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম s1, আচ্ছা এটা আসতেছে, এটা s1 ডট নেম, এটার মধ্যে রাখবো কি সালাম, তারপরে আবার স্টুডেন্ট টাইপের একটা, এটা হলো s2,
বরকত বানানো হয়েছে কিনা। আচ্ছা, এখন s1 ডট নেম আর এটা হবে s2 ডট নেম। নেম s2 ডট এখানে একটু পরিবর্তন আছে, যে s ইকুয়াল টু, হ্যাঁ এইটা বাকি ছিল। দেখেন s1 ডট নেম বরকত, s2 ডট নেম বরকত। হ্যাঁ, ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। হ্যাঁ s1 বরকত হয়ে গেল, s1 ও বরকত হ্যাঁ। হয়ে গেল। এইখানেই কিন্তু আপনার ফ্যাক্ট, বোঝার বিষয়টা এখানেই বোঝার বিষয়টা। আচ্ছা দেখেন আমরা আবার স্লাইডে যাই, প্রিভিয়াস স্লাইডে যাই। আমি যখন এই ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম i, এখানে 10 রাখলাম, যে এখানে আইটা আবার অ্যাসাইন করলাম j এর মধ্যে, তার মানে i এর ভ্যালু 10ই রয়ে গেল আর j এর ভ্যালু হয়ে গেল 10। আর এখানে j এর ভ্যালু যেহেতু 10 এর সাথে আরো যোগ করে আবার অ্যাসাইন করলাম, তাহলে j এর ভ্যালু হয়ে গেল 11। সো i এর ভ্যালু 10, j এর ভ্যালু 11। i এর ভ্যালু চেঞ্জ ছিল 10ই রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এইখানে দেখেন s1 এর মধ্যে আমি রাখলাম সালাম, তারপরে s1 অ্যাসাইন করলাম s2 এর মধ্যে, এবং s2 এর মধ্যে রাখলাম বরকত। ফাইনালি আমি s1 ও প্রিন্ট দিলাম, s2 ও প্রিন্ট দিলাম। কি হইলো, আমার আউটপুট চলে আসছে দুইটার মধ্যেই বরকত। এই বিষয়টা কি ক্লিয়ার হইতে পারছেন মনোজ দা? না ক্লিয়ার না, একটু ডিবাগ দিয়ে বুঝাবেন। না, এটা ডিবাগ করে দেখার বিষয় না, আমি স্লাইডে যাই, আপনাদের এটা দেখাই তৈব এখানে। কারণ এইখানে হচ্ছে এই যে রেফারেন্স টাইপ আর ভ্যালু টাইপের ডিফারেন্সটা ক্লিয়ার হওয়ার জন্য এটা হচ্ছে একটা সিনারিও। দেখেন আমি যখন এই যে এখানে দেখেন C1 এবং C2 দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, আমার দুইটাই কিন্তু স্টুডেন্ট যে ক্লাস, সেই ক্লাসের অবজেক্ট। তখন C1 এর মধ্যে আমি এটা, এগুলি আসলে একটা রেফারেন্স, C1 একটা রেফারেন্স, C2 একটা রেফারেন্স। তো এই রেফারেন্সের মাধ্যমে আমি কত কি পাঠাইলাম, নেমের মধ্যে, এই যে নেমের মধ্যে আমি পাঠাইলাম সালাম, তারপরে আবার পাঠাইলাম বরকত। আমি যখন সালাম পাঠাইলাম, C1 দিয়া সালাম পাঠাইলাম প্রথমে, তারপরে এটা কপি করলাম, এই রেফারেন্সটা কপি করলাম S2 এর মধ্যে, তাইলে ওই রেফারেন্সটা S2 এর মধ্যে চলে আসলো না? এটা কিন্তু একটা রেফারেন্স। এই রেফারেন্সটা যা আছে, রেফারেন্সটা আবার S2 এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল। বুঝতে পারছেন? তার মানে সালাম অ্যাসাইন হইলো। হ্যাঁ, সালাম অ্যাসাইন হলো না, রেফারেন্স অ্যাসাইন হলো। ও আচ্ছা, এই S2 অ্যাকচুয়ালি S1 হয়ে গেছে, সোজা কথায় বলতে গেলে S2 হয়ে গেছে S1। এখন রেফারেন্স তো S1 এর রেফারেন্স যা, S2 এর রেফারেন্স তা। এখন আপনি S2 এ যা রাখবেন সেটা এই S1 ডট নেম এর মধ্যেই অ্যাসাইন করবেন। S2 আর S1 এর মধ্যে এখন আর কোনো তফাৎ রইল না। বুঝতে পারছেন? যাতে করে আপনি যখন S2 ডট নেম এর মধ্যে বরকত রাখতেছেন, তখন এই অ্যাকচুয়ালি আপনি S1 ডট নেম এর মধ্যেই বরকত রাখবেন। মানে এই রেফারেন্সটা তো কপি করে আপনি এখানে রাখছেন। তো S1 আর S2 এর মধ্যে কোনো তফাৎ রইল না। যার কারণে এই যে এখানে যে জিনিসটা হচ্ছে দেখার বিষয়, when you copy a class into another class, we only get a copy of the reference variable, রেফারেন্সটা। হ্যাঁ, আমরা আসলে ভ্যালু কপি করি নাই, কপি করছি রেফারেন্স। হ্যাঁ, এই যে রেফারেন্স কপি করছি। হ্যাঁ, S1 S2 এর মধ্যে যে রাখলাম, এটারই কপি করা বলতেছে। অ্যাকচুয়ালি আমি কি ভ্যালু কপি করছি? না। আমি সালাম এখানে রাখছি? না। আমি এটার রেফারেন্সটা কপি করছি। হ্যাঁ, এই যে কপি অফ দ্য রেফারেন্স ভেরিয়েবল, both the reference variable point to the same object। দুইটা রেফারেন্স ভেরিয়েবল এখন কি হইতাছে, সেম অবজেক্টেরই পয়েন্ট করতেছে। হ্যাঁ,
মানে তাদের ডিরেক্টরিটা হচ্ছে এই সেম অবজেক্টের ডিরেক্টরি হিসেবেই কাজ করতেছে, যেহেতু এটা কপি করে আমি এটার মধ্যে রাখছি, দুটো একই রেফারেন্স। যেমন আমরা এটারে কিভাবে আপনাকে বোঝানো যায়, ধরেন আপনি যদি ফাইল সিস্টেমের ক্ষেত্রে বলেন, আমরা অনেক সময় এই যে ডেস্কটপে আমরা কি করি, শর্টকাট রাখি না মানুষ হ্যাঁ রাখি, হ্যাঁ, কথা রাখি তো। বলি। হ্যাঁ এখন আমি মনে করেন একটা ফাইলের দুইটা শর্টকাট ক্রিয়েট করলাম ডেস্কটপ, একটা ফাইলের দুইটা শর্টকাট, এখন আপনি যেই শর্টকাটে ক্রিয়েট করবেন হ্যাঁ ওই একই ফাইল কিন্তু ওপেন হবে। এইখানেও কিন্তু তাই, হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ এই যে দুইটা শর্টকাট, হ্যাঁ এই একটা শর্টকাট, এই একটা শর্টকাটের মতো আর কি। আমি জাস্ট ওটার সাথে বোঝানোর জন্য জিনিসটা এই আচ্ছা। এক্সাম্পলটা দিচ্ছি। এখন আপনি হ্যাঁ 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 S1 এর মধ্যে রাখলেও যা হবে, S2 এর মধ্যে রাখলেও তাই হবে। এই জন্য আপনি যখন বরকত রাখলেন S2 এর মধ্যে, এটা অ্যাকচুয়ালি এই S1 এর মধ্যেই ঢুকছে। তো এইখানে আইসা S2 আর S1 এর মধ্যে কোনো তফাৎ ছিল না, যার কারণে আমরা যখন প্রিন্ট দিলাম দুইটার মধ্যেই বরকত দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, structs can't have destructor but the class can have destructor। আমরা যদি স্ট্রাকচারের মধ্যে ডিস্ট্রাক্টর রাখি, এটা এটা হচ্ছে ক্লাস, ক্লাসের মধ্যে আমি ডিস্ট্রাকচার রাখতে পারছি। আর এটা হচ্ছে একটা স্ট্রাকচারের মধ্যে আমরা ডিস্ট্রাক্টর রাখতে পারবো না, রাখলে এরর আসবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা। বিষয়টা হচ্ছে স্টুডেন্ট টাইপের একটা ডিস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করি। আমি স্টুডেন্টের এই যে ক্লাস স্টুডেন্টের মধ্যে ডিস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, দেখেন কোনো এরর নাই। আমি এটাকে বিল্ড করি, বিল্ড সাকসিডেড হইছে। এখন আমি এটারে করে দেই স্টার্ট। দেখেন সাথে সাথে এরর চলে আসছে। হ্যাঁ, অনলি ক্লাস টাইপ ক্যান কন্টেন ডিস্ট্রাক্টরস। তো বুঝা গেছে আশা করি ডিফারেন্সটা। Structs cannot have explicit parameterless constructor, whereas a class can। দেখেন এখানে একটা স্ট্রাক্টরের মধ্যে আপনি প্যারামিটারলেস কনস্ট্রাক্টর রাখতে পারবেন না, কিন্তু ক্লাসের মধ্যে রাখতে পারবেন। এই জিনিসটা দেখেন প্র্যাকটিক্যালি আমরা দেখি। এটা একটা স্ট্রাক্ট আমরা ডিক্লেয়ার করলাম, এখানে ডিস্ট্রাক্টর দরকার নেই। আচ্ছা ঠিক আছে। দেখেন এটা স্ট্রাক্ট, স্ট্রাক্টের মধ্যে এটা কনস্ট্রাক্টর রাখছি, যেখানে হচ্ছে দুটো আমার প্যারামিটার আছে। আমি যদি এখন বিল্ড করি, বিল সাকসিডেড, কোনো সমস্যা নাই। তো আমি যদি প্যারামিটার লেস একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, আমারটা মিউট করার না, কথা শোনা যাবে। দেখেন আমি প্যারামিটারলেস একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট, এরপরে আমি বিল করি। দেখেন struct cannot contain explicit parameterless constructor। struct actually parameterless constructor contain করতে পারবে না, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। struct cannot have explicit parameterless constructor whereas class can। তো এটা বুঝে গেছে আশা করি। struct can't inherit from another class whereas a class can। এখানে দেখেন নিচের এক্সাম্পল গুলি, প্রোগ্রাম ক্লাস এটা ইনহেরিট করার চেষ্টা করতেছে স্টুডেন্ট টাইপের একটা স্ট্রাক্ট, আর নিচে একটা এরর আসছে। এররের মেসেজটা হচ্ছে প্রোগ্রাম ক্যান নট রিড ফ্রম সিল টাইপ ক্লাস। অ্যাকচুয়ালি স্ট্রাক্ট হচ্ছে একটা সিল টাইপ ক্লাস। স্ট্রাক্টটা অলওয়েজ সিল টাইপ থাকে, সেটা সিল টাইপ কি জিনিস সেটা পরে দেখবো আমরা।
সোজা কথা আপনি ক্লাস থেকে একটা স্ট্রাক থেকে একটা ক্লাস ইনহেরিট হইতে পারেন, কিন্তু একটা ইন্টারফেস থেকে একটা ক্লাস ইনহেরিট হতে পারে। এই কথাটা বলতেছে struct can inherit from another class whereas a class can, একটা ক্লাস হলে আবার এটা সম্ভব ছিল। আরেকটা বিষয় হচ্ছে both struct and class can inherit from an interface, ইন্টারফেস থেকে একটা struct এবং ক্লাস দুইটাই ইনহেরিট করতে পারে। এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। কিন্তু আমরা তো ইন্টারফেস কখনো দেখি নাই, দেখছি কি? আমার তো মনে পড়েন। সামনে দেখবেন এগুলো, সামনে আরো ক্লাসেস সামনে দেখবেন। নেক্সট দেখব না। আচ্ছা এখানে দেখো এখানে দেখেন প্রোগ্রাম একটা ক্লাস আর স্টুডেন্ট হচ্ছে একটা স্ট্রাক্ট। আমরা এখন এই স্টুডেন্ট স্ট্রাক্টকে ইনহেরিট করার চেষ্টা করব প্রোগ্রাম ক্লাস থেকে। নিচে দেখেন লাল লাইট চলে এসেছে এবং আমরা যদি বিল্ড করি এরর আসবে। হ্যাঁ, প্রোগ্রাম ক্যান নট গ্রেড ফ্রম সিল টাইপ ক্লাস, সিল টাইপ স্টুডেন্ট। তো এই মেসেজটা অ্যাকচুয়ালি আমাদের এক্স্যাক্টলি যে মেসেজটা আসার কথা সেটা দিচ্ছে না, এটা আরেকটা মেসেজ দিচ্ছে। মূলত স্ট্রাক্ট হচ্ছে সিল টাইপ আর কি। তো সিল টাইপ জিনিসটা আমরা সামনে আলোচনা করতেছি। তো সোজা কথা আমাদের যেটা শিখার বিষয় সেটা হচ্ছে আপনি এই যে স্ট্রাক্ট থেকে ক্লাস কখনো ইনহেরিট হইতে পারে না, এটা সম্ভব না। এই জিনিসটাই হচ্ছে আমাদের শিখার বিষয়। তো বাট অন দ্য আদার ওয়ার ইজ এ ক্লাস ক্যান, মানে আমরা যে যদি এটা ক্লাস হইতো তাহলে সম্ভব ছিল, ক্লাস যদি হইতো তাহলে এটা সম্ভব ছিল। যদি ক্লাস হয় তাহলে তো কোনো সমস্যাই নাই, এটা আমরা পূর্বে দেখছি বিল সাকসিডেড, কোনো সমস্যা নাই। বাট স্ট্রাক্ট পারবে না এই বিষয়টা। আর both struct and class can inherit from an interface, ইন্টারফেস থেকে দুইটাই ইনহেরিট হতে পারে, এটা আমরা সামনে দেখব। এইখানে একটা বিষয় আছে, a class or struct cannot inherit from another struct, class are seal type। এটা তো দেখলাম আমরা, এটা ক্লাসেরটা দেখলাম, স্ট্রাক্ট হইলেও হইতো না যদি আরেকটা স্ট্রাক্ট হইতো। আমি এখানে স্টুডেন্ট একটা স্ট্রাক্ট, আমি আরেকটা স্ট্রাক্ট ক্রিয়েট করি। এটার নাম দেই হয়তো আমি সাবজেক্ট, আর আমি এটার ইনহেরিট এটা প্রিন্ট ডিটেইলস টু দেই। আমি এটার ইনহেরিট করার চেষ্টা করি, সরি এটা এখন স্ট্রাক্ট করতে হবে। দেখেন একটা স্ট্রাক্ট আরেকটা স্ট্রাক্টকে ইনহেরিট করতে পারতেছে না। যাই হোক, সে বলতেছে মেসেজটা দেখেন, সাবজেক্ট ইন ইন্টারফেস ইজ কল্ড অ্যান ইন্টারফেস। সোজা কথা একটা স্ট্রাক্ট আরেকটা স্ট্রাক্টকে ইনহেরিট করতে পারবে না, সে অ্যাকচুয়ালি ইন্টারফেস থেকে ইনহেরিট হতে পারবে, কারণ সে ভাবতেছে এটা একটা ইন্টারফেস, মানে সে এক্সপেক্ট করতেছে ইন্টারফেস, বাট আমি একটা স্ট্রাক্টকে ইনহেরিট করার চেষ্টা করতেছি। সোজা কথা একটা স্ট্রাক্ট আরেকটা স্ট্রাক্ট থেকে ইনহেরিট হতে পারবে না, এটাই হচ্ছে এখানকার মূলত আমাদের শিখার বিষয়। আচ্ছা, হাউ ডু ইউ প্রিভেন্ট এ ক্লাস ফ্রম বিং ইনহেরিটেড অর হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সিল কিওয়ার্ড? আচ্ছা, এখানে একটা জিনিস আরেকটা বিষয় হচ্ছে আমরা শিখতে পারি, সেটা হচ্ছে সিল কিওয়ার্ডের ব্যবহারটা। সিল কিওয়ার্ডের ব্যবহারটা আমরা দেখি।
আচ্ছা রূপে লিড করতেছে, ওকে। দেখেন আমি এটার এক স্ট্রাক না ক্লাস করে দিই, ক্লাস বিল্ড করি। আচ্ছা সরি, আমি ট্রাই করি। এই স্টুডেন্ট ক্লাস আমি প্রোগ্রাম ক্লাস স্টুডেন্ট ক্লাস থেকে এখন ইনহেরিট করার চেষ্টা করতেছি এবং আমি এটা বিল্ড করি, কোনো এরর নাই। তো আমরা একটা ক্লাসকে চাইলে সিল করে দিতে পারি। সিল করে দিলে কি হয়, ওই ক্লাসটাকে আর কেউ ইনহেরিট বা অন্য কোথাও থেকে ইনহেরিট করা সম্ভব হবে না। যদি এটা আমরা ইন্টেনশনালি প্রোগ্রামিং এ করে থাকি, যদি আমরা চাই যে এই ক্লাসটাকে কোথাও থেকে ইনহেরিট করা না হয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে সিল করে দিই। সিল, আমি এই ক্লাসটাকে সিল করে দিলাম, তো এই ক্লাসটাকে আর কোথাও থেকে ইনহেরিট করা সম্ভব হবে না, মানে এটা থেকে কোনো ক্লাস ইনহেরিট হইতে পারবে না। আমি এখন বিল্ড করি, দেখেন প্রোগ্রাম ক্যান নট ডিরাইভ ফ্রম সিল টাইপ স্টুডেন্ট, মানে স্টুডেন্ট ক্লাসটা হচ্ছে সিল্ড, যার কারণে স্টুডেন্ট ক্লাস থেকে প্রোগ্রাম ক্লাস ডিরাইভ হইতে পারবে না, এই বিষয়টা এখানে বলছে। আর এটা হচ্ছে আপনার সিল কিওয়ার্ডের একটা ব্যবহার, বা অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন আসে হোয়াট ইজ সিল ক্লাস, বা সিল ক্লাসের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি, আমরা কেন সিল কিওয়ার্ড ব্যবহার করি, এই ধরনের কোশ্চেন ইন্টারভিউতে পড়ে। আর মোটামুটি এটা একটা কমন কোশ্চেনই। তো আমরা যেটা বুঝলাম, সিল কিওয়ার্ড হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট এ ক্লাস ইনহেরিটেড ফ্রম অ্যানাদার ক্লাস, ওইটা হচ্ছে যে হাউ ডু ইউ প্রিভেন্ট এ ক্লাস ফ্রম বিং ইনহেরিটেড, এটা হচ্ছে কোশ্চেন। ইন্টারভিউতে এই কোশ্চেনটা করে, হাউ ডু ইউ প্রিভেন্ট এ ক্লাস ফ্রম বিং ইনহেরিটেড। তখন আপনি বলবেন যে আপনি ওই ক্লাসটাকে সিল করবেন, এবং সিল করলে সেখান থেকে আর ইনহেরিট হতে পারবে না অন্য কোনো ক্লাস। তো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সিল কিওয়ার্ডস? সিল কিওয়ার্ডের আসলে মূলত যেই বোঝার বিষয়টা সেটা হচ্ছে এটাই, সিল কিওয়ার্ড আমরা যখন ক্লাসকে সিল করব তখন ওই ক্লাস থেকে অন্য কোনো ক্লাস ইনহেরিট হতে পারবে না। That's all. আচ্ছা এই হচ্ছে মোটামুটি আমাদের এই লেসনটা স্ট্রাক্ট। তো স্ট্রাক্টের বিষয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে বোঝার মতো, জানার মতো, বা রিপিট করার মতো? না মানে বোঝা গেছে এই না, ক্লাসটা? বোঝা গেছে বোঝা গেছে। আচ্ছা